সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টক অফ দ্য উইকে আমি সোহানা নাজনীন এবং আমার সাথে কারিগরি সহযোগিতায় আছেন এইচবি রিতা। আজ আমরা হাজির হয়েছি এক স্বতন্ত্র সঙ্গীত ভাষার কারিগরকে নিয়ে, যিনি একাধারে সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী। পূর্ব ও পশ্চিমের সঙ্গীত ধারার মেলবন্ধনে যিনি তৈরি করেছেন নিজের স্বর ও স্বাদ। বলছি রাজীব রাসেলের কথা। সাউন্ড ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ভিডিও প্রযোজনাতেও তিনি রেখেছেন দক্ষতার ছাপ। রাজীব রাসেল, স্বাগতম আপনাকে। নিউ জার্সি থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। খুব সুন্দর একটা আড্ডার দিকে মুখিয়ে আছি। অবশ্যই আমরা আড্ডা দেব। তার আগে প্রিয় দর্শক, প্রথম আলো জানিয়ে দিচ্ছে কিছু খবর। যে প্রথম আলো ইউএসএ ফেসবুকে পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি। ফিরে যাচ্ছি রাজীব রাসেলের কাছে। আজকে রাজীব রাসেল, আমরা শুধু আপনার কাছ থেকে শুনবো, যে জানবো আপনার সঙ্গীতময় জীবনের গল্প। তাহলে শুরু করি যে সঙ্গীত, প্রথম সঙ্গীতের যে গল্পটা দিয়ে, যেভাবে আপনার সঙ্গীত জীবন শুরু হয়েছিল সেটা দিয়ে, যে কিভাবে শুরু হয়েছিল সঙ্গীতের পথচলা, কিবোর্ড আর তারপরে কণ্ঠশিল্পী হয়ে যাওয়া, এই যাত্রাটা কেমন ছিল আপনার, জানতে চাই। আর আসলে থ্যাংক ইউ সো মাচ। সেভাবে যে ডিস্টিংটিভ কোনো শুরু নেই, যে কোনো একটা দিনক্ষণ মেনটেন করে শুরু করা। আসলে গানের প্রতি ভালোবাসা সবসময় ছিল। আমাদের আমাদের বাড়িতে একটা গানের পরিবেশ ছিল। হুম হুম। এবং আমার মা গান করতেন, বাবা গিটার বাজাতেন। কিন্তু আমাদের সবসময় ফোকাসটা ছিল আহ, আহ, যেটাই আমরা করি অ্যাজ এ মানে আমাদের হবি হিসেবে, পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যেতে হবে। তো এর বাইরে গানের প্রতি ভালোবাসা ছিল, এবং এই পরিবেশটা থেকে তারপর আমরা নাইনটিজের স্কুলে যাওয়া স্টুডেন্টস। তো তখন আবার ব্যান্ডের মিউজিকে একটা ক্রেজ আসে। তো তখন আমাদের অনেক বন্ধুরাই আমরা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বাজাতো। তো ওদেরকে দেখেই প্রথমে আমার আগ্রহ জন্মায়। আই স্টার্টেড উইথ প্লেয়িং ড্রামস। প্রথমে অন্যদেরকে দেখে শেখা, আমি সেলফ টট ছিলাম। শেখার চেষ্টা এখনো চলছে, শিখতে পারিনি। কিন্তু শুরুটা হচ্ছিল ড্রামস দিয়ে। পরবর্তীতে যেহেতু গান গাওয়ার ইচ্ছা ছিল একটু একটু, তো আমি গিটারটা পিক আপ করি। এবং খুব ভালো ভালো কিছু মিউজিশিয়ানের সংস্পর্শে আমি সবসময় ছিলাম, ওনাদেরকে দেখেছি, দেখার হুম সুযোগটা হয়েছে। এবং সেই তারপরে সেই গান করার আর্জ থেকে গিটারটা শুরু। আর মূলত কিবোর্ড আমি বাজাই আমেরিকা আসার পর থেকে। হুম আমি হুম। লাস্ট 15-20 ইয়ার্সে এটা পিক আপ করেছি। এবং আমাদের ব্যান্ডের সাথে বা আমাদের আর্ট ল্যাব, যার ব্যাপারে আজকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে আমাদের। অনেক ভালো ভালো শিল্পীরা কাজ করেন সেখানে। তো ওনাদের সংস্পর্শে এসেও ভারতের এবং বাংলাদেশের অনেক স্বনামধন্য শিল্পীদের সংস্পর্শে এসে ওনাদের সাথে কাজ করার সুযোগ হয়ে কিছু শেখার সুযোগ হয়েছে। সেই সেই চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে রাজীব রাসেল। যে ব্যাপারটা আমি বুঝলাম, যে বিশেষ করে আমি যাদের সঙ্গীত শিল্পীদের সাথে এ পর্যন্ত কথা বলেছি, যাকেই জিজ্ঞাসা করেছি, তাদেরই এই ব্যাকগ্রাউন্ডটা সবসময় কাজ করেছে, যে তারা হয়তো মায়ের কাছ থেকে ছোটবেলায় গানের আসর বসতো। আপনি যে কথাটা বলতেন যে বাড়িতে গানের আসর বসতো, এটা কিন্তু আমি বেশিরভাগ শিল্পীর কাছ থেকে শুনেছি, যারা পরবর্তীতে ভালো গান গেয়েছেন। চর্চাটা হয় মায়ের কোলের ভিতরে, নালে বাবার কোলের ভিতরে হয়ে এসছে, এবং খুব ছোটবেলা থেকে হয়ে আসছে। আর আমার মনে হয় ব্যাপারটা ঠিক বংশগত ভাবেই চলে আসে বা আবহ হয়ে আসে। তো আপনি যে কাজ করছেন পূর্ব পশ্চিমের সঙ্গীত ধারার মিশ্রণ নিয়ে, আপনার কাজটা বেশ আলাদা মনে হচ্ছে আমার কাছে। যে এর জন্য কি আপনার মনে হয় যে কোনো শিল্পী বা ঘরানাগুলো আপনাকে প্রভাবিত করেছে, বা তারা কারা, এরকম কিছু আছে? আহ, অনেক, একজন দুজন শিল্পীর কথা বলা মুশকিল আসলে। আমরা যেভাবে বলেছি যে আমাদের শুরুটা হয়েছিল ব্যান্ড সঙ্গীতের প্রতি আচ্ছা। ক্রেজ থেকে। আমরা বরং শাস্ত্রীয় সঙ্গীত থেকে অনেক দূরেই ছিলাম বরাবর। আহ, আমেরিকা আসার পরেই বরং নিউ জার্সিতে, আমি আই এম ফ্রম নিউ জার্সি, হুম এখানে হুম। এসে আরো অনেক শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীদের সাথে কাজ করার যখন সুযোগ হয় তখন তার ডেপথটা বুঝতে পারি। এবং একই সাথে নিজের জানার কত কমতি সেটাও বুঝতে পারি। হুম তবে হুম। তখন মনে হয় যে যদি আমরা এই ধরনের ফিউশন করতে পারি, যেখানে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক একসাথে হবে, আমাদের ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের সাথে ওয়েস্টার্ন ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টস ইউজ করা, যেটা অনেক বছর ধরেই এই ধারা বাংলাদেশেও চলে আসছে। আমরাও আমাদের মতো করে চেষ্টা করি সেখানে।
সেখানে আমরা যখন আমাদের আর্ট ল্যাব নামে একটি প্ল্যাটফর্ম আছে, যেটি মূলত আহ, যদিও শুরু হয়েছিল বছর দশেক আগে। আমরা একবার লাকি ভাই যখন অসুস্থ ছিলেন বাংলাদেশের, নাকি এখন? ওনার লাকি এখন সদ্য লাকি এখন ওনার চিকিৎসা সাহায্যে আমরা একটা ফান্ড রেজার প্রোগ্রাম করি। আচ্ছা। তখন আমরা তখন নিউ জার্সির আরো অনেক মিউজিশিয়ান সিঙ্গার সবাই এগিয়ে আসে হেল্প করার জন্য। আমরা উদ্যোগ নিই আর্ট ল্যাব থেকে, এবং সেখান থেকে তার পরবর্তীতে আরো বিভিন্ন সময় বিভিন্ন কজে আর্ট ল্যাব এগিয়ে আসছে। পরবর্তীতে দেখলাম যে এটার একটা গ্রহণযোগ্যতা আছে। তখন আমরা ভিন্ন আঙ্গিকে ভাবতে শুরু করি যে আহ, হয়তো আমরা ফোক সংস করব, কিন্তু সেখানে একটু ওয়েস্টার্নাইজিং ইনস্ট্রুমেন্ট হিসেবে, যে বাংলাদেশেও গান বাংলাতে বা কোক স্টুডিওতে এরকম হয়ে থাকে কাজ। আমরা অত হুম বড় হুম। বড় পরিসরে তো করতে পারি না, তবে প্যাশনের জায়গাটা ওই রকমই বড়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি বলেছেন যে 90-এর দশকে আপনারা শুরু করেছিলেন এই যে ব্যান্ড গানের। মূলত ওই সময় কিন্তু আমাদের দেশে ব্যান্ড গানগুলো জনপ্রিয়তা পায়, কারণ এই জন্য মনে আছে যে আমরা ওই সময় স্টুডেন্ট ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট পাশ করে ঘুরে বেড়াচ্ছি। সেই সময় রাস্তাঘাটে যে ব্যান্ডের গানগুলো, মানে এখনো আমার যখন এই গানগুলো শুনি, যে আমাদের ওই সময় মনে হয় ব্যান্ডের যেই অভ্যুত্থান, বা যেটাকে বলে যে একদম গ্রাস একটা জাতিকে আর কি ক্রমাগত মোহময় করে ফেলে। তো একটা যাই হোক, জোয়ার আসা। একটা জোয়ার আসে। জোয়ার আসা। একদম, মানে Right. সত্যি কথা আপনি যে বলছেন না, 90 বলার সাথে সাথে আমার এই জিনিসটা মাথায় আসলো যে তখন আমরা এরকম ব্যান্ডের গান শুনে অঙ্ক কষতাম, বা রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতে পাচ্ছি বিভিন্ন বাসায় বাজছে। তো আপনি যে দেশে বিদেশের নানা গুণী শিল্পীর সঙ্গে কাজ করে আসছেন, এবং সেই অভিজ্ঞতা থেকেই গড়ে তুলেছেন নিজের ব্যান্ড S&R and Friends। এই যে নামটা শুনলেই মনে হয় যে এটার পেছনে একটা বন্ধুত্ব, সহযোগিতা আর সৃজনশীলতা, মানে সৃষ্টিশীলতার একটা মিলন রয়েছে, একটা কম্বিনেশন। তো আমরা জানতে চাই যে এই ব্যান্ড তৈরির পিছনে ভাবনাটা কি ছিল, কিভাবে আপনি এই ব্যান্ডের সদস্য নির্বাচন করেছেন, কিংবা এবং ব্যান্ডের সঙ্গীত ধারা বা দর্শনটা কেমন ছিল তখন আপনাদের ভেতরে? ধন্যবাদ, এটা খুবই মজার একটা প্রশ্ন। কারণ এসএনআর নামটা আমার ব্যান্ডমেট শোভনের দেয়া। এসএনআর হুম। প্রাইমারিলি স্টার্টস উইথ এস, আর শোভনের নামের আদ্যক্ষর এবং আমার রাজীব, এসএনআর থেকে। অ্যান্ড আচ্ছা। ফ্রেন্ডস হচ্ছে আমাদের অসংখ্য বন্ধু আছে। হুম হুম আমরা যেটা বিশ্বাস করি যে মিউজিক্যালি কোনো মিউজিক তো কোনো বর্ডার নেই। আমরা হুম হুম এই পার বাংলা ওপার বাংলা দু বাংলার শিল্পীদেরকে নিয়ে এবং মিউজিশিয়ানসদেরকে নিয়ে একসাথে কাজ করি। এবং সেই সুবাদে যারাই মিউজিক্যালি আমাদের সাথে জড়িত হয় তারাই আমাদের বন্ধু। তো এসএনআর অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে সেখান থেকে। তো শোভনের একটু পরিচয়, আজকে শোভন জয়েন করার কথা ছিল, ওর হুম এক হুম ব্যক্তিগত ব্যস্ততার কারণে জয়েন করতে পারেনি। শোভন হচ্ছে বাংলাদেশের অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট এবং ভোকালিস্ট, এবং হি ভেরি গুড মিউজিশিয়ান। আমাদের সাথে আরও অন্যান্য মিউজিশিয়ানরা কাজ করে, যেমন লং আইল্যান্ড থেকে হেলাল, তারপরে নিউ ইয়র্ক থেকে রাকেশ দা, অনেক পরিচিত, নিউ জার্সির ড্যানি উইলিয়ামস। আমাদের আমি বলবো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবগুলো দেশেরই রিপ্রেজেন্টেশন আছে আমাদের ব্যান্ডে। আচ্ছা। এবং আমরা যখন আমরা আর্ট ল্যাবের প্রোগ্রাম করি, এসএনআর কে ফিচার করে আর্ট ল্যাব, হুম হুম তখন আমরা চেষ্টা করি বিভিন্ন জনরের গান। আমাদের নিজেদের ভালো লাগা যে ব্যান্ডের গান, শুধু সেটার মধ্যে আমরা বন্দি করে রাখি না। কারণ আমরা আচ্ছা। গত কিছু অনেক বছর এখানে দেখেছি নিউ ইয়র্কে বা নিউ জার্সিতে রিপিটেটিভ টাইপ অফ মিউজিক হচ্ছে। তো এখান থেকে হুম যদি হুম বেরিয়ে আসতে চাই আমরা, তাহলে আমরা যেটা চেষ্টা করেছি, এখানে এখানে হয়তো দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিও হচ্ছে, হুম কিন্তু হুম একটু ভিন্ন আঙ্গিকে। তারপরে ফোক সংস হচ্ছে, সেগুলো ভিন্ন আঙ্গিকে। এর মধ্যে আমাদের আমাদের নিজেদের যেটা খোরাক ছিল একটু ওয়েস্টার্ন মিউজিক, সেটা আমরা হয়তো ফোক সঙ্গের সাথেও সেটা সেই ধরনের মিউজিক প্লে করছি। সো এসএনআর ফ্রেন্ডস এখানে সম্প্রতি আগাম মানে কিছুদিন পরে আমাদের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, যেখানে আমরা জেমস ভাইয়ের সাথে প্রোগ্রাম করবো ফিলি এক্সপো সেন্টারে। ওখানে আমাদের সাথে নাইমও জয়েন করবে নিউ ইয়র্ক থেকে। হুম সো হুম অনেকের জন্য আমরা ওপেন। ভালো ভালো মিউজিশিয়ানস কাজ করে তবলাতে, কলকাতা থেকে আদিত্য নারায়ণ ব্যানার্জি আছেন, তারপরে হুম সন্তুর বাজান, শুদ্ধশীল দা, উনিও কলকাতা থেকে। আর আমাদের সাথে যারা গান করেন তারা আহ, ওপার বাংলা বা এপার বাংলার হুম হুম দুই বাংলা থেকেই অনেক ভালো ভালো শিল্পীরা গান করেন। বাংলাদেশের সাইড থেকে বললে আমি বলবো তনি মাহাদি কাজ করেছে আমাদের সাথে। হুম হুম অনলাইন কোলাবোরেশনে বাপ্পাদার সাথেও কাজ করেছি, চন্দন ভাই, বাবনা ভাই। আর ইন্ডিয়ান সাইড থেকে যদি বলা যায়, আমি রূপঙ্কর দা, শুভমিতা দি, লোপাদির সাথে নিজে কাজ করেছি, অন্তরাদির সাথে বাজিয়েছি।
ও এইসব প্রত্যেক মানুষ এনাদের সাথে কাজ করার এক একটা অভিজ্ঞতা এক একটা আমার কাছে ডিগ্রির মতো মনে হয়, মনে হয় যে একটা কিছু অর্জন। যেমন সবচেয়ে বেশি আমার মানে স্মৃতিতে ভাসে যেটা সবচেয়ে, যখন কবিতা কৃষ্ণমূর্তি দিদির সাথে বাজিয়েছিলাম, হুম হুম। তো ওনার কাছে শেখার অনেক আছে এবং মানে শেষ নেই কোনো। তো এইগুলো এক একটা এক্সপিরিয়েন্স। তো এছাড়াও আমাদের সাথে আর্ট ল্যাবে যারা গান করেন তারা কেউ হয়তো শান্তিনিকেতন থেকে শিখে এসেছেন, কেউ কলকাতার ভালো ভালো ইনস্টিটিউশনস থেকে উঠে এসেছেন। আম, তাদের একটা খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে মিউজিক্যালি। সো আমি যেটা বলতে চাইছি যে আর্ট ল্যাবের প্ল্যাটফর্মটাকে এদের শিল্পীরাই এনরিচ করেছে, আমরা শুধু প্ল্যাটফর্মটাই দিয়েছি। কিন্তু দিয়েছেন। হুম ওখানে হুম। যারা সমমানা শিল্পী আছে যারা গান ভালোবাসে হুম হুম। এবং ভালো গান উপস্থাপন করতে চায় একটু ভিন্ন আঙ্গিকে, তাদেরকে আমরা নিয়ে এসেছি ফ্রন্ট লাইনে। এবং এইভাবে আমরা চেষ্টা করেছি একটু ভিন্নতা দিতে, রুচির দিক থেকে, আচ্ছা, পরিবেশনার দিক থেকে। আহ, এভাবে আর্ট ল্যাব হয়ে উঠেছে। হয়ে উঠেছে। আপনারা সবাইকে একটা মানে মুক্ত আহ্বান জানিয়েছেন যে এখানে আসুক, এবং যেটা, আচ্ছা, এই যে বিভিন্ন দেশের কথা আপনি বললেন, হ্যাঁ, ভারতের কথা বললেন, কলকাতার বললেন, তো এদেরকে যখন আপনি নিচ্ছেন আপনার দলের ভেতরে একটা বড় মুক্ত একটা অভ্যর্থনা জানাচ্ছেন, তখন কি তাদের যে কালচারাল, মানে প্রত্যেকটা জায়গারই তো নিজস্ব একটা গান থাকে বা কালচার থাকে, সেই গানগুলোকে কি যে যার মতন করে বাছাই করছে, নাকি আপনারা কিছু বাছাই করে দিচ্ছেন? এটা দ্বিপাক্ষিক হয়। হুম হুম। আহ, প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে। আমরা আসলে, গানটা তো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, হুম হুম। এখানে কোনো একটা ভাষার মধ্যে আমরা বন্দি করে রাখতে চাই না। তো আমাদের আচ্ছা দেখা যায় যখন আমাদের অনুষ্ঠান হয়, আমাদের নিজেদের ভাষার প্রতি শ্রদ্ধা রেখে প্রথমে আমরা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি থাকে, ফোক সং থাকে, তারপরে আমরা ইভেন আচ্ছা। আমেরিকান বা ওয়েস্টার্ন ব্যান্ডের গান কভার করি। এবং আর্ট ল্যাবে এমনও দেখা গেছে যে 3-4টে ডিফারেন্ট ভাষার গান হয়েছে। তামিল বা সাউথ ইন্ডিয়ান ভাষার শিল্পীরাও এসে যুক্ত হুম হয়েছেন, হুম। ওনারা ওনাদের ভাষায় গান করছেন। আমরা গত 2 বছর ধরে এখানে আরেকটি ইন্ডিয়ান অর্গানাইজেশনের সাথে একসাথে 21 উদযাপন করি। এবং এখন তো ওয়ার্ল্ড ওয়াইড ভাষা ভাষা দিবস দিবসটাকে হচ্ছে, হ্যাঁ। স্বীকৃতি দেওয়ার পর থেকে সবার যার যার ভাষায়, মাতৃভাষায় কথা বলার অধিকার আছে। অধিকার তো আছে। সেটাকে আমরাও প্রমোট করি। আমরা কোনো একটা বর্ডারের মধ্যে বেঁধে রাখিনি বেঁধে রাখছেন। মিউজিকটা সবার। এবং এর গ্লোবালাইজেশনের সাথে আমরাও এটাকে সবার এমব্রেস করেছি। সংস্কৃতিটাই আদান প্রদান হোক, এটাই চাচ্ছেন জি। আপনারা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এবার ডেকে নিচ্ছি এইচবি রিতাকে, উনি আছেন, উনি সম্ভবত আপনাকে পরবর্তী প্রশ্নগুলো করবেন। এইচবি রিতা, আছেন আপনি? ধন্যবাদ সোহানা নাজনীন। আসলে আমার পরবর্তী কোনো প্রশ্ন নেই, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে চলে আসছি সোহানা নাজনীন আর রাজীব রাসেলের মাঝখানে। ধন্যবাদ রাজীব রাসেল আপনাকে আজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং খুব ভালো লাগছে আপনাকে দেখে। আর আপনার সঙ্গীত যাত্রা শুনছিলাম, যখন শুনছিলাম তখন আসলে বারবার মনে পড়ছিল একজন শিল্পীর কথা, তিনি হচ্ছেন লিওনার্দো কোহেন। ডেফিনেটলি আপনি আহ, আপ- তিনিও আপনার পছন্দের তালিকায় থাকবে বলে আমি মনে করি। আসলে কোহেন আমাদের কানাডিয়ান গীতিকার। আর ওনার কথাটা কেন টানলাম, কারণ আপনাকেও আমি দেখলাম একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী আপনি তো। আমাদের কোহেনও ছিলেন গীতিকার, কণ্ঠশিল্পী, এবং শুধু গীতিকার কণ্ঠশিল্পী না, উনি ছিলেন কবি এবং ঔপন্যাসিকও। তো উনি আমার খুব পছন্দের একজন শিল্পী, যিনি মৃত্যু চেতনা, বিশ্বাস, বিষণ্ণতা, বিশ্বাসঘাতকতা ও মুক্তি, তারপর রাজনৈতিক দ্বন্দ্ব, ভালোবাসা, এমনকি যৌনতা নিয়ে অনুশোচনা, হারানোর মতো বেদনা নিয়ে উনি ওনার গানের সুরে সুর তুলেছেন, এবং খুবই ভালো লাগার মতো আমার একজন পছন্দের শিল্পী। আর বিশেষ করে আসলে আপনারা যারা শিল্পী, আমার মনে হয় যে আপনারা কেবল গানের জন্য সুর তুলেন না, সুর আসলে আপনাদের উপলব্ধির একটা আত্মার ভাষা, এটা একজন দর্শক হিসেবে মনে হয়। আমাদের যেমন হেমন্ত মুখোপাধ্যায়, বব ডিলান, আমাদের জগৎজিৎ সিং, এমন বহু শিল্পীরা আছে। আজকে আপনি আমাদের এখানে বসে আছেন, একদিন আমরা আপনাকেও সেই অবস্থানে আমরা দেখব খুব শীঘ্রই, কিংবা বয়সের সাথে আমাদের অপেক্ষা করতে হবে। তো
এই যে শিল্পীদের কথা বললাম, ওরা আসলে কিন্তু বিনোদনের জন্যই কিন্তু শুধু মানে গানটাকে, শিল্পটাকে বিনোদন হিসেবেই নেননি, তারা বেছে নিয়েছিলেন একটা উপলব্ধির ভাষা হিসেবে। এবং সেই উপলব্ধি থেকেই আমি আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি আর্ট ল্যাবের কথা বলেছেন, আমার মনে হলো যে আপনার এমনই একটা উপলব্ধির রূপান্তর হতে পারে আপনার আর্ট ল্যাব, যেখানে আমরা দেখলাম সঙ্গীত, শিল্প এবং সমাজ সচেতনতা একসাথেই বলা যায় যে পথ চলছে এখানে। এবং আপনারা এখানে প্রতিভার অন্বেষণ করছেন, সমাজ সেবামূলক ফান্ড রেইজিং আমি এখানে দেখলাম, খুবই যেটা আমাকে টানে। এবং সাংস্কৃতিক যে সংহতির একটা বলা যায় মঞ্চ এটা তো। সোহানা নাজনীন অলরেডি আপনাকে আপনাদের যে একসাথে কাজ করা স্টুডিওতে সেটার কথা বলেছে। আমি একটু ডিটেলস আরো আর্ট ল্যাবের কথাটা জানতে চাইবো, যে এটার শুরুটা কবে হয়েছিল এবং এর কার্যক্রমগুলি কি। আমি যদি ভুল না হয়ে থাকি, আমি জেনেছি আপনারা এই ফান্ড রেজিং এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে আপনারা আহ, কাজে এগিয়ে গিয়েছেন। তো আমাদের যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আরেকটু ডিটেলস বলতেন আপনার এই সঙ্গীত যাত্রার পাশাপাশি এই কাজগুলো সম্পর্কে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আর্ট ল্যাবের বিভিন্ন অ্যাভিনিউজ আছে, কয়েকটা অ্যাভিনিউ আছে। একটা তো হচ্ছে আমাদের ক্রিয়েটিভ অ্যাভিনিউ, যেটা যেটা আমরা নতুন গান করতে চাই, গানের মিউজিক ভিডিওস প্রডিউস করি, বা বিভিন্ন ভালো ভালো শিল্পীদেরকে দিয়ে গান তৈরি করার পরে সেটা প্রযোজনা এবং সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা ছিল কোর কনসেপ্ট। বাট অন্য অ্যাভিনিউজগুলো হচ্ছে প্যান্ডেমিকের সময় থেকে আমরা যখন সবাই বিষণ্ণ এবং লকডাউনে ছিল, সেই সময় আমরা আর্ট ল্যাব সাপোর্ট করে সাইবার মিউজ নামে একটি গ্রুপকে, যেখানে আমরা পুরো নর্থ আমেরিকা জুড়ে প্রথমে, পরবর্তীতে আন্তঃমহাদেশীয় ছিল, যেখানে আমরা বিভিন্ন শিল্পী যারা, প্যান্ডেমিকের সময় কি হয়, অনেকে নিজেদের নতুন নতুন প্যাশন খুঁজে পায়, যে লকডাউনে থাকা অবস্থায় যে হয়তো কবিতা লিখতে ভালোবাসতো, কবিতা লিখতে শুরু করে, ছবি আঁকতে ভালোবাসতো, গান গাইতে শুরু করে, যারা আরও পার্সু করে নতুন করে। তো আমরা যখন দেখি যে ফেসবুকে দেখলাম যে ভালো ভালো অনেক শিল্পীরা আছেন যারা আর এই একটা প্ল্যাটফর্ম চাইছেন, তখন তাদেরকে নিয়ে আমরা ফিচার করি। এবং সাবা মিউজে নিয়ে এসে আমরা একটা টক শো, মানে মোর লাইক আড্ডার মতো বলা যেতে পারে, যেখানে ওনারা গান করতেন। তারপরে আমরা বিষণ্ণতা থেকে দূরে থাকার একটা প্রয়াস ছিল এটা। সেখান থেকে যখন দেখা গেল যে এটা অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, তখন আমরা আর একটু উপরের স্তরে রিচ আউট করলাম। আমাদের কিছু সেলিব্রিটি সিঙ্গার্স যারা নর্থ আমেরিকাতে অপারেট করেন, তাদেরকে ইনভলভ করলাম। চন্দন ভাই টরন্টো থেকে, তারপরে পরবর্তীতে বাবডা ভাই, তারপরে বাংলাদেশ থেকে শামীম নাহার লাকি আপু জয়েন করেছিলেন, বাপ্পাদার সাথেও কাজ করেছি। পরে আমরা পুরো আমেরিকার অনেকগুলো স্টেট থেকে মাল্টি স্টেট প্রোগ্রামস করেছি ওনাদেরকে নিয়ে। এটা ছিল সবাইকে এন্টারটেইন করা ওয়াইল দে আর ইন লকডাউন। বাট আর্ট ল্যাবের অ্যাক্টিভিটি শুরু হয়েছিল 2015-16 দিকে, যখন প্রথম আমরা একটা গানের কাজ করি। বাংলাদেশ ক্রিকেট যখন ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলতে যাওয়ার আগে, বাংলাদেশ ক্রিকেটকে উদ্বুদ্ধ করার জন্য ক্রিকেট নিয়ে একটা গান প্রডিউস করা হয়। তারপরে আহ, একটি টিভি চ্যানেলের রিকোয়েস্টে আমরা বৈশাখ নিয়েও একটি গান করি প্রথম। তার আগে নর্থ আমেরিকা থেকে বৈশাখ নিয়ে কোনো গান তৈরি হয়নি, যেটা ইউটিউবে আছে এখন আর্ট ল্যাবের চ্যানেলে। এরপর আমরা লাকি ভাইয়ের অসুস্থ হয়ে পড়েন, লাকি ভাইয়ের চিকিৎসা সাহায্যার্থে আমরা ফান্ড রেজ করি। সেটার জন্য কয়েকটি অর্গানাইজেশন একসাথে কাজ করে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডিলার ভ্যালি, তারপরে নিউ জার্সির বেশ কিছু মিউজিশিয়ানস যারা আমাদেরকে সাপোর্ট করে এসছেন তারা। পরবর্তীতে আরও কয়েকবার আমরা বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে, সর্বশেষটা ছিল গত বছর, সেটা ছিল আমাদের বাংলাদেশি ব্যান্ড আর্টিস্টদের একটা ফেডারেশন আছে, হুম হুম। সেই ফেডারেশনকেও আর্ট ল্যাব সাপোর্ট করেছে আমাদের কারিগরি সহায়তা দিয়ে, যেখান থেকে আমরা ফান্ড রেজ করি। এছাড়া একটা বড় এভিনিউ, যেটা কৃতিত্ব আসলে বেশি যায় শোভনের, আমাদের এসএনআর ব্যান্ডের আমাদের ব্যান্ডমেট শোভন প্রপোজ করে প্রথম যে আমরা একটা ট্যালেন্ট হান্ট করি, বিকজ আমরা নতুন শিল্পী চাইছিলাম, মানে নতুন প্রজন্মের। আমাদের সাথে যারা বাংলাদেশ থেকে, ভারত থেকে বা পাকিস্তান, এইসব শিল্পীরা যারা গান করছেন, তারা তো অলরেডি এই প্যাশনটা নিয়ে এসছেন সাথে থেকে, দেশে থেকে। কিন্তু এখানে পরবর্তী জেনারেশন, তাদেরকে আমাদের রুটের সাথে কানেক্ট করার জন্য আমরা মনে করি যে আমাদের নতুন শিল্পী বের করে নিয়ে আসা উচিত। তখন আমরা একটা ইনিশিয়েটিভ নিই যে আমরা একটা ট্যালেন্ট হান্ট করব। তো ট্যালেন্ট হান্ট তো আজকাল অনেক জায়গায় হয়, বিভিন্ন টিভি চ্যানেলও করে, কিন্তু ঠিক এইভাবে ব্যক্তিগত বা খুব ছোট পরিসরে ট্যালেন্ট হান্ট
করার উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা আমাদের এই স্ট্রিমে আমরা আরও মিউজিশিয়ানস বা সিঙ্গার্স আনতে চাই যারা আমাদের গানের সাথে কানেক্টেড হবে। তো আমরা ট্যালেন্ট হান্ট করি এবং কয়েকটি ধাপে ধাপে এ- শিল্পী নির্বাচন করে প্রথমে ভিডিওস নিয়ে পরে তাদের এখানকার অনেক বিভিন্ন ভারতীয় উপমহাদেশের অনেক ভালো মিউজিশিয়ানস অ্যান্ড সিঙ্গার্স জাজেস হিসেবে থাকেন এবং পরবর্তীতে ওদেরকে আমরা আর্ট ল্যাবের মূল পর্বে নিয়ে আসি, যেখানে প্রতি বছর আমরা একটা স্প্রিং কনসার্ট করি। সেখানে যেটা বলছিলাম একটু আগে, বিভিন্ন ধরনের গান প্রডিউস করা হয় ওখানে, আমাদের একটু ডিফারেন্টভাবে প্রডিউস করা হয়, প্রেজেন্ট করা হয় ফিউশন করে। সেখানে আমরা তাদেরকে নিয়ে এসে ওই মূল পর্বটা আমরা ওখানে পরিচালনা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা উইন করলো তাদেরকে দিয়ে আমরা একটা মিউজিক ভিডিও প্রডিউস করব, তাদেরকে একটা ব্যাকআপ দেয়া, একটা মেইন স্ট্রিমে তুলে দেয়া, তাদের জন্য একটা গান, অরিজিনাল গান কম্পোজিশন করে মিউজিক ভিডিও প্রডিউস করে আমরা মার্কেটিং করে দেবো, জাস্ট টু হেল্প অ্যান আর্টিস্ট। আর সেটা ছিল হচ্ছে ট্যালেন্ট হান্ট অ্যাভিনিউ। এর বাইরে আর্ট ল্যাব লাইভ স্টুডিও, যেখান থেকে আমি এখন কথা বলছি, এখানে বিভিন্ন সময় শিল্পীরা আসেন এবং ইন পার্সন এখান থেকে তাদেরকে ফিচার লাইভ করা হয়। আম, বিভিন্ন সময় তনি মাহাদি এসছেন, অনিন্দিতা কাজী, কাজী নজরুল ইসলামের নাতনি, উনি এসছেন। আরও বিভিন্ন শিল্পীরা এখানকার নিউ জার্সি, নিউ ইয়র্কের শিল্পীরা এসে কাজ করেছেন। আর আমরা এখান থেকেই আম, এখান থেকে আমরা বাবনা ভাই, চন্দন ভাই, তারপরে আর বাপ্পাদার নতুন একটা গজলের একটা প্রজেক্ট হয়েছিল, বাংলায় গজল, ওয়াস্টিন থেকে একজন কবি লিখেছেন এবং পরবর্তীতে সেটার লঞ্চিং আমরা করি। তো আর্ট ল্যাব লাইভ স্টুডিও থেকে গ্লোবাল লঞ্চিং করতে বিভিন্ন শিল্পীকে আমরা হেল্প করি এটা তাদের গানের কবে লঞ্চিংয়ের জন্য। লঞ্চটা কবে করেন? এটা যখনই ওনাদের গান রেডি হয়ে যায়, আচ্ছা আচ্ছা। তারপরে ওনারা এমনি তো বাংলাদেশে মেইন স্ট্রিমে ওনারা একটা ওখানে লোকাল অনুষ্ঠান করে এবং আম, ওনাদের মার্কেটিং চ্যানেলে গানগুলো যায়। পরবর্তীতে ওনারা গ্লোবাল লঞ্চিংয়ের জন্য আমাদের সাথে কথা বললে তখন আমরা এখান থেকে একটা লঞ্চিং করি অনলাইন। তখন ওই আচ্ছা সংশ্লিষ্ট শিল্পীকে নিয়ে একটা অনুষ্ঠান হয়, ওই প্রোডাকশনটা নিয়ে কথা হয়। যেমন বাবনা ভাইয়ের একটা প্রজেক্ট ছিল ট্রান্সলেশনের, উনি ক্লাসিক বিভিন্ন ইংলিশ গানগুলোকে নিয়ে বাংলায় ট্রান্সলেট করছিলেন এবং তার বাংলা ভার্সন বের করছিলেন। তো সেইগুলোর তারপরে জোছনা করেছে আরই একটা কাজ হয়েছিল গান এবং কবিতা মিলে ফিউশনের, সেটাকেও আমরা অনলাইন লঞ্চিং করেছি আর্ট ল্যাব স্টুডিও থেকে। অসংখ্য ধন্যবাদ রাজীব রাসেল। আপনাদের তো কনসার্ট গুলোতে রেজিস্ট্রেশন করতে হয়, রাইট? রেজিস্ট্রেশন আমাদের কনসার্টগুলো বিভিন্নভাবে হয়। কিছু কিছু কনসার্ট আছে যেটা হচ্ছে ওপেন ফর অল, আচ্ছা। এর পৃষ্ঠপোষকতা থাকে, আমাদের কিছু স্পন্সর থাকে যারা আমাদেরকে স্পন্সর করেন। জি। আর এর বাইরে আমাদের এমন কোনো শিল্পীদের জন্য তো আমরা ফিচার করি শিল্পীদেরকে। রাইট। আর টিকিট থাকে, ডোনেশনের ব্যাপার থাকে, কিন্তু মোস্টলি দেখা যায় যে আমরা এই টিকিটগুলো আমরা পারফর্মারদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যারা রাইট। ভালো গান শুনতে উৎসুক হ্যাঁ, মাঝে তাদেরকে মাঝে আমরা আমরাও ইনভাইট করে পেয়ে নিয়ে যাই। আসি। হুম হুম ডেফিনেটলি হুম, আমরাও তাদেরকে পেয়ে যাই। হ্যাঁ, চলে যায়। হ্যাঁ। মানে প্রত্যেকে যারা যারা গান করছে এখানে বা মিউজিশিয়ান হিসেবে কাজ করছে তাদের প্রত্যেকের একটা অন্য প্রফেশন আছে। নর্থ আমেরিকা মেইন রাইট। স্ট্রিমে হয়তো অন্য কাজ জায়গায় কাজ হুম করছে। হুম। সো দিস ইজ মোর অফ এ প্যাশন দেন প্রফেশন। দেখা যায় যে এখান থেকে যে প্রসিডস আসে তার থেকে অনেক বেশি স্পন্সররা হেল্প করে আমাদের প্রোগ্রামগুলোকে সাপোর্ট করছেন আর কি। আমি প্রিয় দর্শকদের একটু বলি, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা শুনলেন রাজীব রাসেলের কথা। ডেফিনেটলি সোহানা নাজনীন ওনার সঙ্গীত জগৎটা টেনে নিচ্ছে। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করেছি, এটা আমার একটা স্বভাব হয়ে গিয়েছে প্রতি টক শোতে এখন। আমার ইন্টারাপ্টের কারণটা ছিল ওনার যে আর্ট ল্যাবের কার্যক্রমগুলো, আমি সেই বিষয়টা আর একটু ডিটেলস জানতে চেয়েছি এবং আমি চেয়েছি যে আমাদের যেই শুভাকাঙ্ক্ষী যে দর্শক যারা আছেন, সবাই আপনারা এই বিষয়টা সম্পর্কে একটু জানুন, যে তারা শুধু সঙ্গীত চর্চা, যে মনের খোরাক, সেটার পাশাপাশি আসলে তারা সঙ্গীতটার সাথে যে তাদের একটা মানবিক এবং সামাজিক দায়বদ্ধতা, একটা দায়বোধ, এটা কেউ কাউকে জোর করে দেয় না। এটা সেই শিল্পীরা, রাজীব রাসেলের মতো শিল্পীরা এটা নিজে সেটাকে কাঁধে টেনে নিয়েছেন।
সঙ্গীত শিল্পীর অসুস্থতায় সাহায্য করা, বন্যার্থদের সাহায্য করা, যে কোনো সংকটে এই যে ফান্ড রেইজিং করাটা, কেউ স্পন্সর করছেন, কেউ ডোনেট করছেন। তা আমি আশা করব আপনারা যারা দেখছেন, ডেফিনেটলি প্রথম আলো উত্তর আমেরিকার যে ফিচারগুলো আপনারা অনলাইনে গেলে দেখবেন। সেখানে রাজীব রাসেলের অনেক কনসার্ট, অনেক বিভিন্ন রিপোর্ট আছে, রোকেয়া দীপা যেগুলো করেছেন, আপনারা তার সম্পর্কে জানতে পারবেন। এবং আজকে আমাদের উপস্থাপিকা সোহানা নাজনীনের মাধ্যমে রাজীব রাসেলের এই আর্ট ল্যাব সম্পর্কে আপনারা যতটুকু জানলেন, একটা সঙ্গীত শিল্পী যিনি তার কণ্ঠকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে গড়ে তোলেননি, তিনি একটা সামাজিক দায়বোধ আম, সেটাকে পাশে নিয়ে চলছেন। এবং আমি রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি আপনাকে এটার জন্য। আপনার জন্য অসংখ্য শুভকামনা। আমরা চাই আপনি আরো থ্যাংক ইউ। অনেক উপরে যান এবং এই কাজগুলো অব্যাহত থাকুক। আমি চাই আমরা যারা আছি, প্রবাসী যারা আছি, আমরা সবাই আপনার সময় করে নিজ সুযোগ মতো আপনার অনুষ্ঠান আমরা দেখতে আসব। কারণ আমরা একটা থ্যাংক ইউ। মানুষ যখন আপনার এখানে বাড়তি হব, তখন আমাদের আমাদের সেবামূলক একটা কাজ এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজীব রাসেল। থ্যাংক ইউ সো সোহানা মাচ। নাজরীন, আপনি কন্টিনিউ করেন প্লিজ। ধন্যবাদ এইচ বিদিতা। আসলে ওনার কথা শুনে মনে হলো যে শিল্পীদের ভিতরে যে একটা মানবিক ব্যাপার থাকে, সেটাও কিন্তু ওনার শেষ কতগুলো কাজের ভেতর বের হয়ে আসছে। খুব প্রকটভাবে ধরা দিচ্ছে। তো আমি এখন একটু ভিন্ন ব্যাপারের কথা বলি, যে আপনি তো সুর নিয়ে কাজ করেন, হ্যাঁ? তো আমাদের সবারই পরিচিত সচিব দেব বর্মন, যার গান শোনেননি এমন কোনো মানুষ বোধহয় নেই আমাদের সময়ে। নিশ্চয়ই আপনার প্লে লিস্টেও আছে গানগুলো। যে একটা গানের কথা বলছি যেটা খুবই জনপ্রিয়, যে বাঁশি শুনে আর কাজ নেই, সে যে ডাকাতিয়া বাঁশি। তার মানে বাঁশিকে সহজে এড়াতে পারে এরকম মানুষ বোধহয় জন্ম হয়নি আজ পর্যন্ত। কিন্তু আপনার সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে পারদর্শী হলেও বাঁশির সাথে কিন্তু আপনার সখ্যতা নাই। তো এইটার পেছনের কারণটা কি, যে বাঁশি আপনার কোনোদিন মানে স্কেলে কি হার মানেনি, নাকি আপনি বাঁশির সুরে হাঁপিয়ে উঠেছিলেন, নাকি রহস্যটা কি আসলে? না না, আসলে অনেক ইনস্ট্রুমেন্টই বাজাতে পারি না, দু একটা পারি। আচ্ছা। আর তবে হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট তো বিভিন্ন ধরনের হয়। স্ট্রিং হুম হুম। ইনস্ট্রুমেন্ট, আমি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট একটু চেষ্টা করে পেরেছি জীবনে, পারকাশন ইনস্ট্রুমেন্ট পেরেছি, কিন্তু কোনো উইন্ড ইনস্ট্রুমেন্টে আমার সাকসেস রেট খুবই লো। চেষ্টা করে হয়নি, এটা আমার একটা দুঃখ। যে দুঃখ। আমার খুব ইচ্ছা ছিল যে বাঁশি আমি কি বাজানো শিখবো, দুঃখে ঘা কিন্তু দিয়ে দিলাম? না না, ঠিক আছে। শুনেছি বাঁশি বাজানোটা, যারা সত্যি সত্যি সেই বাঁশির বাঁশি যেটাকে গ্রামে আমরা দেখেছি, সেটা বাজানো নাকি অনেক কষ্টের ব্যাপার। এবং আমরা বয়স্ক মানুষদের কাছে শুনেছি যে যারা ভালো বাঁশি বাজায় তাদের বুকে দম লাগে বা ফুসফুসে দম লাগে। আমি জানি না, বাঁশি বাজানোটা তো বোধহয় খুব কঠিন একটা ব্যাপার হ্যাঁ, অবশ্য। অনেক ধরনের ব্যাপার, এবং আসলে এটার সেন্সটাও ডিফারেন্ট। উইন্ড সেন্সটাও ইনস্ট্রুমেন্টে ডিফারেন্ট। আমি সফল হতে পারিনি, এটা আমার হুম সারা হুম। জীবনের দুঃখ, এবং এটা হয়তো থেকেই যাবে আর কি। থেকেই যাবে। বাঁশির শব্দটা কিন্তু দুঃখেরই, বেশিরভাগ কিন্তু দুঃখ প্রকাশ করে। বাঁশির শব্দটা ঠিক আনন্দকে প্রকাশ করে না কিন্তু। আমি জানি না আপনার মনে কি হয়, কিন্তু আমি যখনই বাঁশির শব্দ শুনেছি দেখি মনটা ভারাক্রান্ত হয়ে আসে। তো যা হোক। করতে পারে, এটি ডিপেন্ড করে স্কেলের উপরে আসলে। স্কেলের উপরে। আহ, 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 খুব দুঃখের ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভায়োলিন। ভায়োলিনে অনেক দুঃখের আচ্ছা। সুর আসে, বাঁশিতে আনন্দের সুর আসে প্রচুর। এটা ডিপেন্ড করছে যে বাজাচ্ছে, কিন্তু আনফরচুনেটলি আমি পারি না। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে রাজীব রাসেল তো খুবই ঘরোয়া এবং পরিবার বান্ধব একজন মানুষ, না? তো বাঁশি শুনে কিন্তু অনেকে ঘর ছেড়ে ঘর দিচ্ছে, ছাড়া হয়ে যায়। ঘর ছাড়া হয়ে যায়। তো রাজীব রাসেল হচ্ছে পরিবার বান্ধব মানুষ, উনি চান না যে উনি বাঁশি ঘর শুনে ছাড়া আর হোক, লাভ সেই নেই। জন্য বাঁশিটাকে উনি এড়িয়ে চলেন। না, এটা এখানে একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক মিউজিশিয়ানের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে হয় অনেক। আমাদের ফ্যামিলি, আমাদের সাথে যারা কাজ করে তাদের প্রত্যেকের ফ্যামিলি অনেক স্যাক্রিফাইস করে বলে মিউজিক একটু করা যায়। আমি যতটা না নিজে মিউজিক করছি, তার থেকে বেশি আমি বলবো যে অনেক ভালো ভালো কিছু সঙ্গীত শিল্পী আমাদের সাথে কাজ করছেন, ভালো ভালো হুম মিউজিশিয়ানস হুম। কাজ করছেন, এবং ওনাদেরকে সাথে নিয়ে একসাথে একটা টিম ওয়ার্ক। তো দিস ইজ মোর অফ এ প্যাশন। আর ওনাদের সবাইকে নিয়ে কাজ করতে ভালো লাগে। আমরা যেটা চেষ্টা করি আর্ট ল্যাবে, আবারও আর্ট ল্যাবের কথাই বারবার আসবে, হুম হুম। কয়েকটা জিনিস আমরা এস্টাবলিশ করতে পেরেছি। একটা জিনিস হচ্ছে আমরা আম, প্রথমে সিলেকশন অফ সংস এর ক্ষেত্রে সিঙ্গারদের সাথে জয়েন্টলি কাজ করে একটা চাই যে একটা ভিন্নতা থাকুক। তারপরে আসে হচ্ছে মিউজিশিয়ানসদেরকে স্বাধীনতা দেওয়া থাকে, কে কি কাজ করতে চায় সেখানে প্রত্যেকের বেস্টটা যাতে বেরিয়ে আসে। এরপরে আমাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দেন, স্পন্সরদেরকে, আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা বলবো
যে আমাদের আর্ট ল্যাবের প্রোগ্রামের স্পন্সররা আমাদেরকে সবচেয়ে কম মানে প্রভাবিত করেন। মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ডিসিশন মেকিং এ স্পন্সরদের কোনো চাপ নেই। মানে আমাদের যেহেতু এটা ঠিক কমার্শিয়ালি ড্রিভেন না, তো দেখা যায় যে আমরা যেভাবে প্রোগ্রামটা সাজাতে চাই সেভাবে সাজাতে পারি, ওনাদের দিক থেকে কোনো ইন্টারফারেন্স নেই, যেটা নর্থ আমেরিকাতে অনেক জায়গায় দেখা যায়। আর একটা সফলতার জায়গা আমি বলবো আর্ট ল্যাবে আমরা যেটা এস্টাবলিশ করতে পেরেছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে আহ, আমরা প্রোগ্রাম খুব অন টাইম শুরু করি। এটার ব্যাপারে আমরা প্রথম থেকে ডে 1 থেকে আমরা খুবই কেয়ারফুল ছিলাম। হুম তো হুম। সেটার জন্য অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া, তারপরে প্রোগ্রামের 4-5 মাস আগে থেকে কোঅর্ডিনেশন করা। আমরা ছোট প্রজেক্ট করে আসলে দেখাতে চাই যে বড় বড় প্রোগ্রামগুলো এই আদলে হলে আমাদের জাতি হিসাবে আরো অনেক বেশি ভালো ইমপ্রেশন তৈরি হবে। কোনো জায়গায় যদি প্রোগ্রাম করতে গিয়ে 2-3 ঘন্টার স্পিচ হয়, হুম কোনো হুম। জায়গায় গিয়ে যদি প্রোগ্রামের সময় মতো শুরু না হয়, মানুষ বা আকর্ষণ হারিয়ে ফেলবে। মূল শিল্পী স্টেজে উঠতে উঠতে যদি আর 15 মিনিট বাকি হুম। থাকে, তখন খুব ভালো ইমপ্রেশন তৈরি হয় না। আমরা প্রথম থেকে চেষ্টা করেছি সেই ইমপ্রেশনগুলো ধরে রাখার ঠিক পথে, এবং সেটার কারণেও মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। তবে আগ্রহ এগেইন এই বাড়ে। প্ল্যাটফর্মটা হ্যাঁ হ্যাঁ। কারো একক প্রচেষ্টায় না, সবার সহযোগিতায় সবার কন্ট্রিবিউশনেই তৈরি আহ, হয়। এগোচ্ছে। এখন আগামীতে আশা করি আরো কাজ করবে, এবং এই ব্যাপারে আমি প্রথম আলোকে ধন্যবাদ দেবো। প্রত্যেক বছর আমাদের স্প্রিং কনসার্ট এবং অন্যান্য অ্যাক্টিভিটি, রোকেয়া দীপা আপুকে স্পেশালি এবং ইব্রাহিম ভাইকে, আপনাদের সবাইকে, আপনাদের ইউনিটকে, যে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে, এইভাবে করতে থাকুন। আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো আশা করি। হ্যাঁ, এখানে অনেকেই লিখেছেন যে শোভন ভাইকে মিস করছেন। রোকেয়া দীপা লিখেছেন, শামসুন ফৌজিয়া লিখেছেন আজকের অতিথির কণ্ঠে গান শুনবো আশা করি। সেই সাথে আহ, মনে হয় গান শোনাটা কতটুকু হবে সেই ব্যাপারে আমি কোনো ধরনের গ্যারান্টি দিতে পারছি না। আসলে আর গান করার জন্য একটা ডিফারেন্ট সিস্টেমে যেতে হবে। আজকে হ্যাঁ, আমরা আছি আমারও হচ্ছে সেটা মনে হয়, কথা জুমের বলার সিস্টেমে। সিস্টেমে। জুমের সিস্টেমে যেটা হয় যে আহ, গান করতে গেলে মিউজিকটাকে সাপ্রেস করে দেয়। তো গানের জন্য একটা কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি লাগে। প্ল্যাটফর্ম লাগবে আর কি। অবশ্যই। হয়তো অন্য কোনো সময় হবে। অন্য কোনো সময় হবে। আমরা আজকে আপনার কাছ থেকে আপনার কথাই শুনবো। এই যে আপনি যে বললেন যে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীদের সাথে আপনি কাজ করেছেন, মূলত সবার চেষ্টাতে এগিয়ে যাচ্ছে জিনিসটা, এটা একটা সম্মিলিত একটা কাজ। তো এই যে কাজ করতে যে কখনো কি আপনার এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে একটা মজার কোনো ঘটনা বা স্মরণীয় কোনো মুহূর্ত যেগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন? এরকম মুহূর্ত তো আসলে অসংখ্য আছে। তবে স্মরণীয় মুহূর্ত হচ্ছে কঠিন মুহূর্তই বেশি। কারণ প্রত্যেকটা প্রোগ্রামের সময় এমন হয় যে আমরা 4-5 সপ্তাহ আগে প্র্যাকটিস করা শুরু করি। 4-5 মাস আগে, 3-4 মাস আগে। এবং আমরা প্যান্ডেমিকের পর থেকে আর এই স্টুডিওতে প্র্যাকটিস করি না, আমরা একটা বাইরের স্টুডিওতে যাই। তো সেখানে কোঅর্ডিনেশনটা হুম সব হুম। শিল্পীদের মধ্যে, আমাদের সাথে যারা কাজ করেন, এবং দূর দূরান্ত থেকে শিল্পীরা আসেন। টেক্সাস থেকে আছেন একজন পিয়াল ভাই, উনি আসেন শুধুমাত্র গানের টানে। তারপরে লং আইল্যান্ড থেকে হেলাল আসে। শোভনের আমি এখানে শুরু করি প্রাথমিকভাবে সব শিল্পীদের সাথে কাজ করা। তো ধাপে ধাপে হয়। যেভাবে আমি সবাইকে বলি এটা, যেভাবে বোয়িং এর প্রোডাকশন হয় পুরো ইউরোপ জুড়ে, কোনো জায়গায় ফিউজেলাজ হচ্ছে, কোনো জায়গায় টেইল হচ্ছে, কোনো জায়গায় উইং হচ্ছে, আরেক জায়গায় অ্যাসেম্বল হচ্ছে। তা আমাদের গানের স্ট্রাকচারটা আমি আর শোভনের সাথে হয়তো শিল্পী এককভাবে 1-on-1 সেশন করে বসে করলো। তারপরে আমরা হয়তো এরকম সব রেকর্ডিংগুলো শেয়ার করি সবার সাথে। শেয়ার করার পরে আমরা আহ, পরবর্তীতে দেখা যায় যে যখন একটা সেশনে সবাইকে একসাথে করার বড় চ্যালেঞ্জিং নর্থ আমেরিকায়, যে যার জীবিকা, পেশা এবং দূরত্বকে জয় করে দূরত্ব এবং তারপরে। সময়েরও পার্থক্য হয়ে যায় হ্যাঁ, কিন্তু, হ্যাঁ, মানে হ্যাঁ, এত এটা বড় একটা। একটা দেশ। হ্যাঁ। তো তো সবাইকে নিয়ে প্রোডাকশনটা করা একটা একটা হুম হুম। আমাদের জন্য এত, আমরা এত ক্ষুদ্র যে আমাদের জন্য এটা মহাযজ্ঞ হয়ে যায়। তো দেখা যায় যে এরকম 3-4 মাসের পরিশ্রম করার পর তারপরে আসে হচ্ছে যে আহ, অনুষ্ঠানের সময় আসলো, ওয়েদার কেমন থাকবে, ভালো সাউন্ড হুম। হবে কিনা। আমি অলওয়েজ আই ওয়াজ ব্লেসড যে সব সময় নিবিড় ভাই আমাদের সাথে সাউন্ড করেন, এনওয়াইবিডি সাউন্ড। অলওয়েজ হি ইজ দ্য বেস্ট, হি প্রোভাইডস দ্য বেস্ট প্রোডাকশন। আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চাই না, এবং এখন পর্যন্ত করিনি। এবং যে কারণে মোটামুটি ভুল ত্রুটি মিলেই তো এগিয়ে যাওয়া সামনে। তো এই ফ্যাক্টরগুলো খুব চ্যালেঞ্জিং হয় প্রত্যেকবার। 3-4 মাসের এই সময়টাতে আমাদের আহ, দেখা যায় যে আমরা প্রায়
এক একটা প্রোগ্রামে 35 থেকে 36টা গান রেডি রেডি করতে হয়, এবং বেশিরভাগই ফিউশন, প্রত্যেকটা মার্কি সং বলি আমরা। মার্কি সং মানে অ্যাকচুয়াল গান থেকে কম্পোজিশনটাকে ইম্প্রোভাইজ করে সেখানে গিটারিস্ট একটা স্পেশাল কাজ করছে, পারকাশনিস্টরা বলছে যে আমরা একটু গানের স্ট্রাকচার চেঞ্জ করতে চাই, সিঙ্গারকে বলা হলো ঠিক আছে সে তার মতো একটু ক্লাসিক্যাল কিছু একটা করবে এর মধ্যে। এরকম এক্সপেরিমেন্ট হয় গান নিয়ে, তো আমরা এটাকে খুব এনজয় করি। আমরা প্রচুর সময় এটার পিছনে দিই, আহ, আমাদের সিঙ্গার্সরা দেন, মিউজিশিয়ানসরা দিচ্ছেন সময়। এবং এই কারণে আমি দেখছি যে আম, আমরা 2020 থেকে স্প্রিং কনসার্ট বা ভ্যালেন্টাইন কনসার্ট দিয়ে শুরু করেছিলাম। তারও আগে মানে ওয়ান অফ কনসার্ট হতো, ওটার কোনো রেকারেন্স ছিল না। এখন যেগুলো হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে প্রতি বছর আরো দর্শকদেরকে টানছে। তো এখন আমরা সত্যিকার অর্থে এখন চ্যালেঞ্জ ফেস করি যে এই ধারাটা এবং এই কোয়ালিটিটা বজায় রাখতে গেলে অনেকের এক্সপেকটেশন বিল্ড করেছে। প্রথম প্রোগ্রামের সময় কেউ জানতো না আসলে আমরা কি করতে যাচ্ছি, যেটাই করব সেটাই হয়তো তাদের কাছে নতুন ছিল। এখন সবাই হয়তো অপেক্ষা করে থাকে যে আর্ট ক্লাবের একটা প্রোগ্রাম হবে, এটা সামথিং ডিফারেন্ট হবে। আমাদের সাথে কাজ করেন খুব ভালো উপস্থাপিকা আছেন, অজন্তা সিদ্দিকী, এবং ইন্ডিয়ান কমিউনিটি থেকে আছেন অনুদুতি। ওদেরও কন্ট্রিবিউশন আছে প্রত্যেকের। হুম হুম। ভালো ভালো মিউজিশিয়ানস কাজ করেন। তো আমি বলবো যে এই ইউনিটটা যখন কাজ করে একসাথে, যখনই আমরা কোথাও যাই, আমরা ফিচার্ড হয়ে আর্ট ল্যাবের টিমটাকে নিয়েও বিভিন্ন পুজোতে বা অন্য অনুষ্ঠানে গিয়েছি, সেখানেও মানুষের একটা এক্সপেকটেশন থাকে। তো এখন সেই প্রত্যাশার চাপটা একটু করে অনুভব করি। মানে প্রত্যাশাটা দিন দিন বেড়েই যাচ্ছে বোধহয় আপনাদের প্রতি, মানে দর্শকদের, শ্রোতাদের। জানি না, তবে দ্য গুড থিং ইজ আমাদের উই হ্যাভ গুড আর্টিস্ট ইন আওয়ার আর্সেনাল। হুম হুম ভালো ভালো সিঙ্গার্স আছেন, ভালো মিউজিশিয়ানস আছেন, যারা আমরা এসএনআর ফ্রেন্ডস বলি। হুম আমার হুম। ব্যক্তিগতভাবে আমার শক্তির জায়গা হচ্ছে শোভন, এসএনআর আচ্ছা ব্যান্ডের গিটারিস্ট, এবং অল দ্য আদার মিউজিশিয়ান যাদের সাথে কাজ করছি। আমরা লেটলি আরেকটা প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টাল ফিউশনস করছি। গত বছর সামারে আমরা একটা শুরু করেছি, এটা এটা ছিল একটা রাগ কিরওয়ানি গাতের উপরে। হুম হুম ভারত থেকে একজন সন্তুর প্লেয়ার এসেছিলেন শুদ্ধশীল দা, আদিত্যনারায়ণ ব্যানার্জি তবলায় ছিলেন, শোভন ওয়েস্টার্ন গিটার কাজ করেছে, রাকেশ দা পারকাশনে, আমি কিবোর্ডে ছিলাম। আমরা এই অ্যাভিনিউটাতে আর একটু কাজ করতে চাই। এরপরে আমরা আগামীতে সানাই নিয়ে, সানাই একজন প্লেয়ার এসেছেন, ওনার আচ্ছা। সাথেও ক্লাসিক্যাল একটা ফিউশন করব, এবং বিভিন্ন ধরনের ফিউশনের কাজ হবে। এগুলো নিজেদের মনের খোরাক। অবশ্যই আপনি অবশ্যই সফল হবেন, এগিয়ে যাক আপনার এই সমস্ত প্ল্যান, পরিকল্পনা। আচ্ছা, আমি আপনাকে একটু ভিন্ন ধরনের প্রশ্ন করি এখন, যে যেটা আপনি তো সাউন্ড আচ্ছা, অবশ্যই। ইঞ্জিনিয়ার হিসাবে সফলভাবে কাজ করছেন, যা কথা শুনে মনে হলো। তো এখন সঙ্গীত প্রযোজনা এবং পারফরমেন্সের মধ্যে কোনটা আপনাকে বেশি টানে, মানে বেশি করতে পছন্দ করেন কোন কাজটা? লাইভ পারফরমেন্সের থেকে সত্যি বেশি এনজয় করার আর অন্য কোনো সাবজেক্ট কিছুতে নেই। হয় যখন না। whenever এভার ইউ আর হ্যাঁ হ্যাঁ। পারফর্মিং লাইভ ইন ফ্রন্ট অফ অ্যান হুম হুম অডিয়েন্স, হুম হুম। আমরা অডিয়েন্স, আমরা যখন প্যান্ডেমিকে ফেসবুক লাইভ করতাম, তখন হয়তো অনেকে ফেসবুক লাইভ জয়েন করতো, তখন বাড়িতে বন্দি সবাই ফেসবুক লাইভ দেখতো। তখন বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে আসতাম, তখন আমরা প্রতিদিন একই কথা বলতাম যে কবে আমরা আবার দর্শকের সামনে ফিরে যাব। আচ্ছা। তো দেখা যায় যে যখন আমরা স্টেজ পারফরমেন্স করি, তো হুম হুম। সবসময় তো আমরা গান করি না, হয়তো পুরো অনুষ্ঠানে দেখা যায় যে আরো অনেক সঙ্গীত শিল্পীরা গান করেন, আমরা তাদের সাথে বাজাই একই সাথে। তো আহ, ওই সময়টাই সবচেয়ে ভালো লাগে যখন আপনি দর্শকের সাথে কানেক্ট করবেন। সো পারফরমেন্স, স্টেজ পারফরমেন্সটা সবচেয়ে মজার। আর মানে সামনাসামনি একদম জি, তারা উত্তেজিত হয়ে যাচ্ছে গান শুনে, কাছে আসে, মানে আসলে এটা একটা আপনাদের ওরা দিক থেকে। অ্যাপ্রিসিয়েট করছে গানটা হ্যাঁ নিয়ে। হ্যাঁ। আরেকটা হয় স্টুডিও ওয়ার্ক, যেটা হয় মোর ক্রিয়েটিভ, হুম হুম বিষয়ভিত্তিক হতে পারে। হুম হুম যেমন আমাদের সাথে কাজ করে, আমাদের পুলে আছে পিয়াল ভাইয়ের কথা বলছিলাম, উনি ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে একটা গান করেছেন, সেটার মিউজিক ভিডিও প্রোডাকশন এখন পোস্ট প্রোডাকশন হচ্ছে। হুম তারপরে আমরা 16 ডিসেম্বর নিয়ে গান করেছি ওনাকে নিয়ে, যেটার আবার ভিডিও প্রোডাকশন হয়েছিল নিউ জার্সি এবং অস্টিন মিলে। হুম হুম তারপরে এরকম বিভিন্ন বিষয়ভিত্তিক কাজও আমরা করেছি, যে গানগুলো বা যে কাজগুলো স্টুডিওতে হয় এবং অনেক সময় নিয়ে, এবং যেগুলো হয়তো বাংলাদেশ থেকে আবার মিক্সিং মাস্টারিং করে দিচ্ছে ওয়ারফেজের মেম্বারদের সাথে আমরা অনেক কানেক্টেড। ওখানে সামির হাফিজ আমাদেরকে হেল্প করেছে মিক্সিং করতে। স্টুডিও মিক্সিং অ্যান্ড লাইভ সাউন্ডের মিক্সিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো লাইভ সাউন্ড যখন আমরা পারফর্ম করি, যদি আমরা নিজেরা অন স্টেজ পারফর্ম করি, তখন সাধারণত নিবিড় থাকে, বিডি সাউন্ড, হি ইজ দ্য বেস্ট। আর
কখনো প্রোডাকশন করলে, যেটা যে স্টুডিও বেস প্রোডাকশন হলে আমাদের সাথে শোভন, পিয়াল ভাই, হেলালের স্টুডিও আছে, স্টুডিও গান বাজনা লং আইল্যান্ডে অথবা বাংলাদেশে, আমরা জয়েন্ট কোলাবোরেশন করি। সো দুটোরই দুই রকম মজা আছে। যখন তবে হুম। সবচেয়ে মজা হচ্ছে যে whenever you are connecting with the audience in অডিয়েন্স, person. এইটাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু আপনার পরিবার সম্পর্কে যাচ্ছি। পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি যে আপনার পরিবারে কি আর কেউ সঙ্গীতের সাথে জড়িত, যে এরকম কোনো গল্প আছে কি, কেউ গান শিখছে? শিখছে মানে আমার ছোট হুম ছেলে হুম। স্কুলে ভায়োলিন শিখছে। তা জানি না আলটিমেটলি কতদূর পার্সু করবে। আমার স্ত্রী আহ, গান ভালোবাসেন, শি ইজ ভেরি সাপোর্টিভ অফ ইট। তারপরে আমার 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 বাবা মার সাইড থেকে আসতে গেলে বলতে হয় আমার মা গান করতেন। তো প্রথম ইন্সপিরেশন তো আমার মা অবভিয়াসলি। তারপরে বাবাও গিটার বাজাতেন, আমার ভাই গান করেন। আর সবই প্যাশনের পর্যায়ে। আমার নিজের একটা প্রফেশন আছে আদার দেন মিউজিক, বাট দেন ওই প্রফেশনের বাইরে পুরোটা সময় আমি বোধহয় মিউজিক্যাল অ্যাক্টিভিটিসেই সবচেয়ে বেশি টাইম ডুব স্পেন্ড দিয়ে করি। থাকেন। হুম হ্যাঁ, হুম। সেটা নিজের গানের জন্য না, ভালো শিল্পীদের গানকে প্রমোট করার জন্য বা তাদের গানকে আচ্ছা, এনজয় করার জন্য রাদার। খুবই ভালো। আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি এর আগে, মানে কোনো ভবিষ্যৎ আপকামিং প্রোগ্রাম কি আসছে? সোহানা নাজরীন, আমি একটু মাঝখানে শুনছিলাম, হুম হুম। আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো মাঝখানে না এসে পারছি না। আমি রাজীব রাসেলের কথা যত শুনছি হুম। তত মুগ্ধ হচ্ছি। সাংঘাতিক অবশ্য ক্রিয়েটিভ মানুষ, সৃজনশীল অবশ্য মানুষ। আমি ওনার সম্পর্কে আগেও কিছুটা আমার ধারণা হয়েছে রোকেয়া দিবা হুম হুম। রিপোর্টের মাধ্যমে। আজ অবশ্য তার থাকার কথা ছিল, কিন্তু অসুস্থতাজনিত কারণে রোকেয়া দিবা আজকে থাকতে পারেনি। তবে ডেফিনেটলি আমি দেখছি উনি আপনার প্রোগ্রামটা দেখছেন এবং হুম। মন্তব্য করছেন। রোকেয়া দিবা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এখানে আসার জন্য, এবং প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আমাদের সম্পাদক ইব্রাহিম চৌধুরী। আম, উনি থ্যাংক ইউ সো আজকে মাচ ইব্রাহিম উনি ভাই। হ্যাঁ, উনিও ব্যস্ত আছেন, আসতে পারেননি। ডেফিনেটলি আপনি ওনাকে জানেন, উনি আপনাকে হুম। জানেন। তো আপনার কথা শুনছি আর মনে হচ্ছিল যে না, আমাদের প্রোগ্রাম তো শেষের দিকে, আমি আর ইন্টারফেয়ার করব না, কিন্তু না করে পারলাম না আসলে। একজন শিল্পী, আম, আমার মনে হয় যে কেবল প্রতিভাই না, হৃদয়ের আলোতেও তিনি উজ্জ্বল হয়ে ওঠেন। এবং শুধু আপনাকেই না, আমি আপনার পরিবার, আপনার বন্ধু মহল, আপনার সহকর্মী, সঙ্গীত শিল্পী সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আমি প্রকাশ করছি। কারণ তারা কিংবা তাদের কেউ না কেউ হয়তো আপনার সৃষ্টির নেপথ্যের শক্তি, আপনার সঙ্গীত যাত্রার নীরব অনুপ্রেরণা। আমি জানি না সেই ব্যক্তিটা আসলে কে। আমরা অনেক সময় জিজ্ঞেস করলে সেটা আমাদের বাচ্চারা যেমন বলে, তুমি কে তোমাকে বেশি ভালোবাসে, তোমার মা না বাবা? অনেক সময় স্মার্ট বাচ্চারা বলে দুজনেই। তো আমি আসলে আপনাকে ঠিক জিজ্ঞেস করতে পারছি না আপনার মূল অনুপ্রেরণার শক্তিটা কি, বা ডেফিনেটলি যিনি হয়ে থাকো, সেটা আপনার পরিবার, আপনার বন্ধু মহল, আপনার শুভাকাঙ্ক্ষী, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত আহ, মানে আমাদের সামনে রাজীব রাসেলকে আজকের এই প্ল্যাটফর্মে আনার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। এবং ডেফিনেটলি আপনি অসংখ্য জ্ঞানী গুণী নামি দামি শিল্পীদের সাথে কাজ করেছেন, এবং আমরা আশা করব আগামীতে অনেক নতুন শিল্পীরা আপনার সাথে কাজ করবে, অসংখ্য শিল্পীরা আপনার সাথে কাজ করবে, এবং তারা যখন কথা বলবে তখন বলবে যে আমরা রাজীব রাসেলের সাথে কাজ কাজ করেছি। করেছি। আমরা এটাই অবশ্যই এ প্রত্যাশা কথা করি। একদিন বলবে তারা। ডেফিনেটলি। তো সোহানা নাজরীনের সম্ভবত আরো প্রশ্ন ছিল ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হ্যাঁ আমার নিয়ে। জানতে চাওয়া হ্যাঁ, ছিল যে তার কোনো আগে প্রোগ্রাম আসছে কিনা, এটা রাইট, জানতে তার আগে চেয়েছিলাম। আমি একটু আরেকটু সময় নিচ্ছি। হুম সেটা হচ্ছে যে রাজীব রাসেল একটা কথা বলেছিলেন যে রিপিটেশন, যেটা পারফরমেন্স রিপিটেশন আমাদের মঞ্চে, আমি একটু এই জিনিসটা অ্যাড করি। আমরা দেখি যে হ্যাঁ, আমরা যারা নিউ ইয়র্ক শহরে, আমি খুব বেশি দূর যাই না, যতটুকু আমার নজরে পড়েছে, আমরা অনেক শিল্পীদেরকেই দেখি বিভিন্ন প্রোগ্রামে। আমাদের 16ই ডিসেম্বর কিংবা 21শে ফেব্রুয়ারি কিংবা এরকম ঘরোয়া আমাদের আনুষ্ঠানিক পরিবেশগুলোতে অনেক শিল্পীরাই আসেন আমাদের চেনা মুখ, তারা গান করেন, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে তারা যে রিপিটেশনের কথাটা বললেন সেই একই গানের পুনরাবৃত্তি করছেন। তো অনেক সময় মনে হয় যে আমি শ্রদ্ধা রেখেই বলছি, অনেক সময় মনে হয় যে তো একই গান একই কণ্ঠ। আসলে এমনটা কেন? মানে অডিয়েন্সের জনপ্রিয়তা পাওয়া কিংবা
অডিয়েন্সকে আপ্লুত করা, যে একটা শিল্পী এবং অডিয়েন্সের মাঝখানে যে আনন্দময় মুহূর্তটা তৈরি করা, এটার জন্য এই রিপিটেশনটা আসলে কিভাবে কাজ করে? রিপিটেশনটা এখানে রিপিটেশনটা কাজ করে আসলে, অনেকে হয়তো কিছুটা শর্টকাট টেকার, শর্টকাট নিতে চায় যে জনপ্রিয় কিছু গানকে ইউজ করে তাড়াতাড়ি মানুষের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলা। কিন্তু আমি মনে করি যে আমরা যদি গান পরিবর্তন না করি, নতুন নতুন গান না নিয়ে আসি, শ্রোতাদের মধ্যে পরিবর্তনটা আসবে না। এটা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। কিছু কিছু গান সারা জীবন থাকবে, কিছু কিছু গান কিছু কিছু উৎসবকে ঘিরে চলে। যেমন ঈদের সময় আমরা রমজানের রোজা শেষে রোজার শুনবই। শেষে এই গানটা হ্যাঁ, আমাদের বাধা। তারপরে এসো হে বৈশাখ শুনবই, ঠিক আছে, এইগুলো একদম। আমাদের রুটের সাথে আছে। কিন্তু তো একই সাথে আমরা আমাদের বাংলা গানের তো আসলে ভান্ডার অনেক বড়, আরো অন্যান্য গানকেও সামনে নিয়ে আসতে হবে। এই গানগুলো তো আমরাও করি, হুম, কিন্তু আমি যে ধরনের গানের রিপিটেশনের কথা বলছিলাম, সে দেখা যায় যে মানে খুব অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে লো মানে প্রপারলি প্রিপারেশন না নিয়ে তড়িঘড়ি করে একটা অনুষ্ঠান করা হলো। স্টেজের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে মিউজিশিয়ানসরা এক একজন এক এক জায়গা থেকে এসছে, সিঙ্গার কানের কাছে গিয়ে একটু অল্প একটু গান করলো, সেই সুরটা ধরে ওখানে সঙ্গে সঙ্গে রাইট ওয়েতে একটা কিছু বাজাতে হবে, যেটাকে মিউজিশিয়ানরা বলে ক্যাশ বাজানো। তো সেটাতে আহ, এটাতে কি হয়, যারা অলরেডি ওই গানগুলো শুনেছে আমাদের মতো বাংলাদেশ থেকে, যারা আগে থেকে এসছে, তারা ওই গানগুলোর সাথে কানেক্ট করবে, কিন্তু নতুন প্রজন্ম ওই গানগুলোর সাথে কানেক্ট করবে না। মিউজিশিয়ানরা এটাকে কি বলে, একটু রিপিট করেন তো? ক্যাশ এটাকে এটাকে বাজানো। বলা হয় ক্যাশ বাজানো, মানে মানে ওইখানে উপস্থিত ওই মুহূর্তে আপনাকে কিছু একটা বাজাতে হবে। এটা বাজাতে আচ্ছা আচ্ছা। যে হবে। মজা, আপনি একটু আগে একটা মজার কিছু জানতে চাইছিলেন, এটা হচ্ছে একটা মজার ফ্যাক্ট। ক্যাশ যখন বাজানো দেখা ভালোই যাচ্ছে একটা যে শিখলাম। মিউজিশিয়ানরা মিট করছে স্টেজে, কেউ হ্যাঁ, কাউকে হ্যাঁ, চেনে না। হ্যাঁ, কেউ এসছে পেনসিলভেনিয়া থেকে, কেউ নিউ ইয়র্ক থেকে, নিউ জার্সি থেকে, হ্যাঁ, হয়তো হ্যাঁ, অন্য মিউজিশিয়ানরা ব্যান্ড যারা একসাথে মেনটেন করে তারা অন্য কোনো স্টেটে পারফর্ম করতে চলে গেছে। স্টেজে দেখা হলো, সিঙ্গার এসে কানের কাছে গুনগুন করে একটা সুর করলো, ওই কর্ড, এই মেইন কর্ডটা ধরা হলো, তারপরে একটা যেমন তেমন একটা কিছু বাজিয়ে দেওয়া হলো, যেটাকে আমরা ক্যাশ বাজানো বলে। তো এই ক্যাশ বাজানো থেকে আমরা সরে আসতে চেয়েছি। আর বলেছি আমরা যেটা যাবো, আমরা তৈরি হয়ে যাবো যতটুকুই আমাদের ক্ষমতার মধ্যে। আমাদের শিক্ষা অনেক সীমিত, কিন্তু ওইটা কি যদি প্রপারলি কাজে লাগানো যায়, আমরা যদি তৈরি হয়ে একটু গানগুলো নিয়ে প্রপারলি কি ধরনের মিউজিক করব, কি ধরনের কাজ হবে, এভাবে নিয়ে গেলে পরিবেশনাটা ভালো হবে, এবং একই সাথে আর একটু ভালো রুচির পরিচয় দেওয়া যাবে, যেন আরো সুন্দর সুন্দর গান, এত বড় ভান্ডার আছে, সেখান থেকে আমরা অন্য গানগুলো নিয়ে আসি। এবং এইভাবে আমরা দিতে চাই। আর আর একটা যেহেতু চ্যালেঞ্জের কথা চলেই এলো, যে প্রোগ্রাম করার চ্যালেঞ্জ এখানে, সেটা হচ্ছে যে এখানে স্পন্সরদের আবার প্রেশার থাকে। দেখা যায় যে স্পন্সর যখন স্পন্সর করে একটা প্রোগ্রামকে, তখন প্রোগ্রামের অনেক কিছুই চেঞ্জ করে দেয় ওরা। তাদের পছন্দের শিল্পীকে নিতে হবে, হুম, তার যেমনই কোয়ালিটি হোক। তারপরে তারা অনুষ্ঠানের মধ্যে অনেক প্রভাব ফেলতে শুরু করে। আমরা চেষ্টা করেছি আর্ট ক্লাব থেকে, যেহেতু কমার্শিয়ালি ড্রিভেন না, হুম, আমরা হুম, চেষ্টা করেছি যে স্পন্সররা স্পন্সর করছে, তাদেরকে যোগ্য সম্মান আমরা দিই, কিন্তু প্রোডাকশনে তাদের কোনো রকমের কোনো ইন্টারফারেন্স থাকে না। তো সেটাই বোধহয় সবচেয়ে বড় ফ্যাক্টর আর্ট ক্লাবের এখন পর্যন্ত যতটুকু সাকসেস হয়েছে, আমরা সাকসেসফুল হয়েছে সেটার। আর একটা হচ্ছে আমাদের যারা গান করেন, সঙ্গীত শিল্পী যারা আছেন ওখানে, হুম, হুম, তারা সবাই গান ভালোবেসে গান করেন, এবং খুব রুচিশীল গান করেন, এবং একটু ভিন্নতা দিয়ে গানগুলোকে তৈরি করা হয়। আমরাও কখনো কখনো বাধ্য হই কিছুটা শর্টকাট নিতে, কিন্তু তুলনামূলকভাবে সেই রেশিওটা কম থাকে, এবং মেইনলি প্রোডাকশনের দিকে ফোকাস থাকে। তো এটাই হচ্ছে চিন্তার মধ্যে একটা মেইন ডিফারেন্স উদ্যোগ নিয়ে আসা নিয়ে। আপনাদের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ রাজীব রাসেল। আমি আপনাকে আরেকবার বিদায়ের আগে আরেকবার একটু ধন্যবাদ জানিয়ে নেই যে আহ, আপনাদের যে এই যে একটা প্রমোটিং, যে বিষয়টা প্রমোট করার যে সঙ্গীত চর্চাটার পাশে, আমরা তো এখন আসলে ঐক্যতা আমাদের মধ্যে এখন খুব কম, সীমিত। তো আপনারা যে কাজটা করছেন, একই সাথে একটা বন্ড যেটা তৈরি করে সঙ্গীত শিল্পটাকে আপনারা অনেক বিস্তৃত পরিসরে নেওয়ার চেষ্টা হুম, করছেন, হুম, শুদ্ধ রূপে নেওয়ার চেষ্টা করছেন, এবং সবাই মিলে ভাগাভাগি করে মানে জিনিসটা উপভোগ করার চেষ্টা করছেন। সো দ্যাটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এবং আম, এইরকম ভাবেই যদি আমরা প্রতিটা মানুষ চিন্তা করি, শুধু শিল্পী বলে না, আমরা বাস্তব জীবনেও যদি আমরা এরকম ঐক্যতার সাথে, সৌহার্দ্যের সাথে, ভাগাভাগির সাথে যদি আমরা সবকিছু অর্জন করতে চাই, জয় করতে চাই, দেন আমাদের পরাজিত হওয়ার কোনো এখানে সম্ভাবনাই নেই। এবং আমাদের
পৃথিবীটা আরো সুন্দর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি থ্যাংক ইউ সো আজকে মাচ। আসার জন্য। সোহানা নাজনীন, আরো প্রশ্ন আছে, আমাকে বিদায় নিতে হবে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাকে আবারও দেখতে চাই। ভালো থাকুন। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ আমাকে ধন্যবাদ আনার জন্য। রিতা। আসলে অনেক দর্শকদের কিন্তু মানে যেটা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন যে গান শোনার, কিন্তু প্রিয় দর্শক আমি আন্তরিকভাবে বলছি দুঃখিত এই জন্য যে জুম সিস্টেমের কারণে আমাদের এই গুণী শিল্পীর কণ্ঠে আজ গান শোনা হলো না। আসলে একজন গায়ককে শিল্পীকে সামনে দেখে আমরা মনে করি কি দু লাইন গাক এরকম একটা কিছু মনে হয় আসে, তা কথা দিয়ে শুধু কথা দিয়ে কিন্তু চিড়ে ভেজে না। তো না, সেটা ঠিক, সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আর্ট ল্যাবের প্রোগ্রামে আসবেন আমাদের। হ্যাঁ অবশ্যই, এটা আমিও সবার সবাইকে জন্য এই ওপেন কথাটা বলতে চাই। ইনভিটেশন থাকলো। এবং সত্যি কথা বলতে কি, আমাদের সাথে যারা গান করে তারা হুম হুম তাদেরও মেইন যে অবজেক্টিভটা হচ্ছে যে হুম গানটা হুম, শোনানো, ভালো গান শোনানো, ভালো ভালো শ্রোতা গান। সবাই চায়। ভালো শ্রোতা অনেক কিছু কিছু জায়গায় দেখা যায় যে অনেক শ্রোতা আসেন কিন্তু অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেক স্পিচ এবং অন্যান্য অ্যাক্টিভিটি শেষ করার পরে, স্পন্সরদের অ্যাক্টিভিটি শেষ করার পরে গানের পর্বটাই ছোট হয়ে যায়। আগ্রহটা চলে যায়, হ্যাঁ। তো ধৈর্য আমরা থাকে চেষ্টা না। করি যে যতটুকু সময় আমরা অনুষ্ঠান হুম করবো হুম পুরোটাই গানে ম্যাক্সিমাইজ করতে। হুম আপনারা হুম। একবার আর্ট ক্লাবের প্রোগ্রামে আসুন, দেখুন কি হয় না আমি সেখানে। যেটা জানি যে এবং মানুষের এই যে আমাদের বাঙালিদের মানে আসলে খারাপ ভাবে বলছি না আমি, যে আমাদের একটা অভ্যাস আছে যে আমরা অনুষ্ঠান প্রথমে শুরু করি দেরিতে, এবং আমরা অনেকে যাইও দেরিতে সেখানে, এবং তারপরে কি করি একটা লম্বা চওড়া বক্তৃতা দিয়ে অনুষ্ঠানটাকে পিছিয়ে ফেলি। তো এরকম হলে হবে কি, এমনিতেই তো এখনকার মানুষরা বিশেষ করে উত্তর আমেরিকার মানুষরা কাজের পেছনে একটা বড় সময় ব্যয় করে ফেলে, তারপরে যদি একটা সময় বা সুযোগটা বের করে গান শোনার জন্য যেটা বিনোদনমূলক, মনের খোরাক, সেইটার সময় যে যদি আরো কিছু ঝামেলা দেখে। এবং আপনি যেটা বলছেন যে এটা আসলে কজন মাথায় রাখে আমি জানি না, এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম যে আপনি এই জিনিসগুলোর প্রতি যত্নবান এবং আপনারা খেয়াল করেন, আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে যান যাতে দর্শকরা কোনোভাবে আশাহত না হয়, এবং ঠিক সময় অনুষ্ঠানটা শুরু করেন। এটা একটা খুব এটা ভালো প্র্যাকটিস। এই এই পজিটিভ কম্পিটিশনটা আমরা আমরা ইন্ডিউস করেছি আমাদের হ্যাঁ কমিউনিটিতে। হ্যাঁ। এখন আমি ফিল করছি যে আহ, আমাদের কমিউনিটিতে আরো অন্যান্য বেশ কিছু অর্গানাইজেশন অপারেট করতো হুম যারা হুম এখন এইটাকে রেপ্লিকেট করছে যে হ্যাঁ অন টাইম শুরু করতে হবে। কারণ সত্যি কথা বলতে হুম কি, হুম আমরা আমেরিকায়, ইভেন বাংলাদেশে এখন মানুষের সময়ানুবর্তিতা অনেক বেশি। হুম এখানে হুম আমরা এই পরিবেশে যখন অফিসে আদালতে কাজ করছি বিভিন্ন জায়গায়, হুম তখন তো হুম। আমরা সময়ের প্রতি যত্নবান হয়ে কাজ করি, তাহলে যখন আমাদের কমিউনিটি অনুষ্ঠান হবে তখন তখন কেন কেন আমরা পারি সেটা না, দেখাবো না? খুব ভালো একটা পয়েন্ট তো ধরেছেন আপনি। আমরা যে কয়েকটা জিনিস আমরা ইন প্রিন্সিপাল অ্যাকসেপ্ট করেছি, যেমন আমাদের অনুষ্ঠান শুরু হয় বেস্ট পারফর্মারদেরকে দিয়ে। হুম হুম এমন না যে অপেক্ষাকৃত দুর্বল আম, আম, সঙ্গীত শিল্পী শুরু করবে আগে এবং সভাপতির ভাষণ শেষ হবে, এমন না। দেখা যায় যে আমাদের মানে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করতে হবে ইন দ্য ফার্স্ট সং। হুম হুম। তো যিনি ওপেন করেন প্রথমেই তারপর তার কাঁধে গুরুদায়িত্ব থাকে যে খুব সুন্দর একটা গান পরিবেশন করতে হবে, তার জন্য আমরাও তাকে ব্যাকআপ করি। এরপর প্রত্যেকটা স্লটই প্রাইম স্লট, এমন না যে আচ্ছা ঠিক আছে মানে প্রথমে 1 ঘন্টা আগে অপেক্ষাকৃত নতুন শিল্পীরা গান করলে, এমন না, এস্টাবলিশ শিল্পীরা গান করেন এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমরা সেই ধারাটাই বজায় রাখার চেষ্টা করি। হয়তো উনি আবার পরে আসবেন এমন। আসবেন। এবং এইভাবে সাজানো হয় অনুষ্ঠানগুলো। তো আমরা দেখছি যে সময়ের প্রতি যত্নবান হওয়ার ব্যাপারটা আহ, এটা মানুষ আরো নিচ্ছে আরো পজিটিভ কিছু, ভাবে, হ্যাঁ আরো হ্যাঁ কিছু আরো কিছু নিচ্ছে। অনেকে নিচ্ছে অনেক জিনিসটাকে। ধন্যবাদ আপনাকে রাজীব রাসেল কথাগুলো শোনার জন্য। যে অনুষ্ঠান আসলে আমাদের এখন শেষের দিকে, প্রিয় হুম, দর্শক আপনারা রাজীব রাসেলের কণ্ঠে তার সঙ্গীত জীবনের অনেক গল্প শুনলেন। সুর শব্দ আর সৃষ্টির এই যাত্রা শুধু তার একার নয়, এটাতে জড়িয়ে আছে শিল্প অনুভব আর সময়ের সঙ্গে আরো অনেক মানুষ আছে, এটা একটা টিম ওয়ার্ক আসলে। সঙ্গীত শুধু কণ্ঠে নয়, আত্মাও বেজে ওঠে। রাজীব রাসেল সেই আত্মা সঙ্গীতের একজন নীরব কারিগর। আজকের আলোচনায় আমরা পেলাম তার যাত্রা, যে বিভিন্ন সময়ের গল্প, বিভিন্ন রং অনুভব, আহ এসব আমরা জানলাম। তো একজন শিল্পীর যে আত্মসংলাপ, সেটাই আজকে উনি করে গেলেন। আশা করি দর্শক শ্রোতারাও তার সুরে নতুন ব্যঞ্জনা খুঁজে পাবেন। রাজীব রাসেল আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি অবশ্যই আরেকবার আসবেন, এবং আমাদের যে আরেকজন সঞ্চালিকা রোকেয়া দীপা, মূলত সে যদি আজকে সঞ্চালনা করতে পারতো আমার মনে হয় ব্যাপারটা আরো বেশি তুঙ্গে উঠতো, কারণ আপনার রিপোর্ট গুলোও করে, হয়তো এটা রিপোর্টও সে করবে, এবং করতে ভালোবাসে সে। দর্শক বন্ধুরা, আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কারো মুখে নতুন গল্প শোনার নতুন প্রেরণায়। সবাই তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গীতের সঙ্গে থাকুন। শুভরাত্রি।
আপনাকে অনেক শাহনাজ ধন্যবাদ। নাজনীন, আপনাকে অনেক ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ। রোকেয়া দীপা আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, পরে আমরা একসাথে সবাই আড্ডা দেবো। অবশ্যই সেই আপনার অনুষ্ঠান পরিচালনা করবে পরে। এবং না, আমরা সবাইকেই চাই একসাথে, তাহলে আড্ডাটা আরো জমবে। আরো রীতা জমবে। আপু, থ্যাংক ইউ সো মাচ, ইব্রাহিম ভাই, এবং প্রথম আলোকে সাপোর্ট করার জন্য, ভালো কাজে সাপোর্ট করার জন্য প্রথম আলোকে সাধুবাদ জানাই। আপনারা সবাই অবশ্যই। আর্তাবের সাথে থাকবেন, প্রথম আলোর সাথে থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন। থ্যাংক ইউ। অবশ্যই। শুভরাত্রি।